হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর ভালো তো তোমাদের থাকতেই হবে, কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রত্যেককে ভালো দিতেই হবে, তাই না? তো যাই হোক, অনেকদিন পর আমরা আবারও লং ভিডিওতে চলে এলাম। আমরা আজকে মাধ্যমিক গণিত নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর যে গণিত, তোমাদের মাধ্যমিকের গণিতের যে সিলেবাস, সেই সিলেবাসে তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমাদের গণিতের লাস্ট অধ্যায় হচ্ছে অধ্যায় নাম্বার 26, এবং যেখানে রয়েছে রাশি বিজ্ঞান এর অঙ্ক। ঠিক আছে, সেই রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, সেই রাশি বিজ্ঞানের অঙ্কগুলো মূলত আমরা 4টে অধ্যায়ের মাধ্যমে শেষ করব, অর্থাৎ 4টে অনুশীলনীর মাধ্যমে শেষ করব। 26 এই অধ্যায়টি 4টে ছোট ছোট কোষে দেখি, 26.1, 26.2, 26.3 এবং 26.4, এই 4টে কোষে দেখির মাধ্যমে আমরা কিন্তু এই রাশি বিজ্ঞানের অঙ্কগুলো শেষ করব। তো আমরা প্রথমেই বলে নিই যে এই রাশি বিজ্ঞান কিন্তু তোমরা যারা এবারে মাধ্যমিকের ক্যান্ডিডেট, তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই অঙ্ক হচ্ছে রাশি বিজ্ঞানের অধ্যায়, এই রাশি বিজ্ঞান অধ্যায়ের অঙ্কগুলো। কারণ এখান থেকে প্রায় তোমার মাধ্যমিকে কিন্তু 13 নম্বরের প্রশ্ন এখানে থাকবে। সেই রাশি বিজ্ঞানের 13 নম্বর মোটামুটি প্যাটার্নটা যদি আমরা আগে জেনে নিই, তাহলে দেখো, রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স যেটাকে বলা হয়, সেই রাশি বিজ্ঞানের তোমার মাধ্যমিকের যে নম্বর বিভাজন, সেখানে তোমার 3টে থাকবে শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট টাইপ, সেটা সত্য মিথ্যা হতে পারে, শূন্যস্থান হতে পারে, 1 নম্বরে হতে পারে। শর্ট টাইপ থাকবে, মানে ভেরি শর্ট টাইপ বলতে পারো। শর্ট টাইপ 3টে কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর শর্ট যেটাকে 2 নম্বরের আমরা বলি, সেই শর্ট টাইপ হচ্ছে একটা কোশ্চেন 2 নম্বরের। আর বড় যেটা এসে টাইপ, সেই বড় প্রশ্ন আসবে তোমার 2টি করতে হবে 4 নম্বরের, ঠিক আছে। 4 গুণিত 2 সমান কত? 8। তাহলে দেখো, 3 2 5, 8 5 13, তাহলে মোট কত? মোট রাশি বিজ্ঞানে কিন্তু মাধ্যমিকে 13 নম্বর থাকবে। সুতরাং বুঝতেই পারছো, এই 13 নম্বর কিন্তু প্রত্যেকে তোমরা একটুখানি মনোযোগ সহকারে যদি অঙ্কগুলো বুঝে নাও, প্রত্যেকে পাবে, এটুকু আমার গ্যারান্টি থাকলো তোমাদের। তো কি করে পাবে? 13 নম্বরের মধ্যে প্রথমেই বলে নিই, যে দুটো বড় কোশ্চেন আসে 4 নম্বরের, আমাদের আগে বলেছি আমরা 26.1 থেকে 26.4 পর্যন্ত 4টে অধ্যায় আমাদের, ঠিক আছে। সেই 4টে অধ্যায়ের মধ্যে তোমার 3টে কোশ্চেন তো থাকছেই, সেখান থেকে 2টো কোশ্চেন তোমাদের করতে হবে, ঠিক আছে। সেই 3টে যে কোশ্চেন দেবে তোমাদের, 3টের মধ্যে 4টে অধ্যায় কিন্তু রয়েছে। কি কি সেই অধ্যায়গুলো? না, প্রথমে আমাদের দেখবে রাশি বিজ্ঞানের প্রথমেই রয়েছে 26.1-এ গড় সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে, মিন বা গড়, ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে মধ্যমা, মিডিয়ান, মধ্যমার অঙ্ক, ঠিক আছে, মিডিয়ান। তারপরে রয়েছে ওজাইব, লেখচিত্রের মতো ওজাইব রয়েছে আমাদের, ওজাইব। আর রয়েছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। এই সংখ্যাগুরু মানের অঙ্কগুলোকে আমরা মোড বলি, মোড। তাহলে মিন, মোড, মিডিয়ান, ওজাইব। মিন, মিডিয়ান, ওজাইব, মোড। গড়, মধ্যমা, ওজাইব, সংখ্যাগুরু মান। এই যে 4টে 26 অধ্যায়ের 4টে মূল স্তম্ভ, কি কি বললাম? গড়, মধ্যমা, ওজাইব এবং সংখ্যাগুরু মান। এই 4টে থেকে 3টে অঙ্ক কিন্তু আসবেই। সুতরাং যে কোনো একটা, তুমি যদি একটাকে বাদ দাও, মনে করো ওজাইবকে তুমি বাদ দিলে, তাহলে বাকি যে 3টে থাকলো গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, সেই 3টে তুমি যদি বাজ পাখির চোখ করে এগিয়ে যাও, সেখান থেকে কিন্তু কোশ্চেন তুমি পাবেই। এবং এটুকু বলে রাখি, যারা গণিতে দেখবে একটু পিছিয়ে পড়া, অঙ্ক নিয়ে যাদের বেশি ভয়, তারাই কিন্তু রাশিবিজ্ঞানের অঙ্কগুলো সবচেয়ে ভালো করে। তো দেখা যাক কারা কারা ভালো করে। আশা করি প্রত্যেকেই কিন্তু মাধ্যমিকে যে 13 নম্বর থাকবে এখান থেকে, প্রত্যেকেই কিন্তু পুরো নম্বর এখান থেকে আদায় করে নেবে। তো চলো, এই অঙ্কগুলো শিখতে গেলে আমাদের ধাপে ধাপে এগোবো আমরা। প্রথমে আজকে প্রথম ক্লাসে রাশিবিজ্ঞানের আমরা 26.1, 26.1-এর অধ্যায়ে, মানে কোষে দেখিতে যে অঙ্কগুলো রয়েছে রাশিবিজ্ঞানের,
সেই অঙ্কগুলো নিয়েই আমরা আলোচনা করব। যেহেতু রাশিবিজ্ঞানের প্রথম ক্লাস, তাই অনেক কথাই তোমাদের বলে ফেললাম। তো যাই হোক, সব কথার মূল সারাংশ হলো মাধ্যমিকের রাশিবিজ্ঞান থেকে 13 নম্বরকে আদায় করে নেওয়া, তাই তো? তো চলো, 26.1 আমাদের রয়েছে গড় নির্ণয়ের অঙ্ক। ঠিক আছে, এই গড় নির্ণয়ের অঙ্কগুলো আমরা কেমন করে করব সেইগুলো একটু এবার দেখে নাও। তোমরা খাতা পেন বার করে রেডি হয়ে যাও। কিছু তথ্য তোমাদের দেব, যেগুলো খাতা পেনে লিখে নিতে হবে, কিন্তু খাতায় টুকে নিতে হবে। প্রথমেই আমরা আসছি আমাদের গণিত প্রকাশ বইয়ের 26.1। সবাই বার করো 26.1। সেই 26.1 দেখো, তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 340, 340 পাতায় আমাদের রয়েছে। এই যে 340 পাতায়, ঠিক আছে, রয়েছে আমাদের রাশিবিজ্ঞানের গড় নির্ণয়ের অঙ্কগুলো 26.1। এখানে দেখো, প্রথমেই বলিনি যে আমরা গড় বলতে কি বুঝি। ছোটবেলা থেকেই কিন্তু গড় শব্দটির সঙ্গে আমরা পরিচিত, তাই তো? মনে করো এর কাছে 20 টাকা আছে, বি এর কাছে 30 টাকা আছে, সি এর কাছে 10 টাকা আছে। তো তিনজনের কাছে কিছু টাকা আছে, এ 20, বি কত বললাম 30, সি হচ্ছে 10। তাহলে তোমাদের যদি ক্লাস 3 লেভেলের একটি প্রশ্ন করি যে গড়ে তাদের প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে, তখন আমরা কি করতাম? তিনটে তথ্যের সমষ্টি নিতাম, তাকে পরিসংখ্যা দিয়ে ভাগ করতাম। পরিসংখ্যা বলতে কজন বন্ধু আছে এখানে? এ বি সি, 3 জন বন্ধু, তাহলে পরিসংখ্যা 3। আর তথ্যের সমষ্টি কত না, তাদের কাছে মোট কত টাকা রয়েছে। তখন আমরা ছেলেবেলায় কি করেছি দেখো, যোগ করেছি আমরা 30, 20, 50, 10 কত 60, তাকে যতজন বন্ধু অর্থাৎ পরিসংখ্যা দিয়ে ভাগ, 3, 20, 60। তাহলে আমাদের গড়, এই যে গড় কত হলো, গড়ে প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে? 20 টাকা। এটাই তো গড়। ঠিক সেম নিয়মে কিন্তু আমরা ক্লাস 10-এর মাধ্যমিকের যে গড়গুলো রয়েছে সেম নিয়মেই করব। একটু হয়তো ভাষাগুলো চেঞ্জ হবে, একটু পদ্ধতিগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তো পদ্ধতির কথা বললাম, প্রথমেই বলি রাশিবিজ্ঞানের গড় নির্ণয়ের 3টে পদ্ধতির অঙ্ক আমাদের শিখতে হবে। সেই 3টে পদ্ধতির নাম কি কি না, প্রথম পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট মেথড, যেটা প্রত্যক্ষ পদ্ধতি, যাকে আমরা বলি যৌগিক গড় নির্ণয়। নাম্বার 2 বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে, ডেভিয়েশন মেথড যেটা, ঠিক আছে, অ্যাজিউমড মেথড বলতে পারি আমরা, কল্পিত গড় পদ্ধতি যেটাকে বলি। আর 3 নম্বর হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। তাহলে আমরা কি জানলাম কি? এইবার কিন্তু তোমাদের খাতা কলম বের করে টুকে দিতে হবে। কি টুকবে না, গড় নির্ণয়ের 3টে পদ্ধতি কি কি দেখো, তোমরাও এরকম করে টুকে নাও। 1, 2, 3 গড় নির্ণয়ের 3টে পদ্ধতি। প্রথম পদ্ধতি কি বললাম? প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে, এটাকে আমরা অনেকে বলি অর যৌগিক গড়। যৌগিক গড়, ঠিক আছে। 2 নম্বর কি বললাম? কল্পিত গড়। কল্পিত গড়, অনেকে এটাকে বিচ্যুতি পদ্ধতি বলে, অনেকে এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলে, যাই হোক কল্পিত গড় বলে আমরা জানবো। 3 নম্বর হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। এই 3টে পদ্ধতিতে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। এবারে আমাদের যেটা জানার সেটা হচ্ছে, দেখো যে আমরা 3টে পদ্ধতিতে যখন অঙ্ক করব তখন কোন পদ্ধতিতে কোন সূত্রগুলো কাজে লাগবে একটুখানি মাথায় রেখো, ব্যাস বাকি কাজ কিন্তু হয়ে যাবে। প্রথমত প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদেরকে জানতে হবে এক্স বার। প্রত্যক্ষ গড় পদ্ধতিতে এক্স বার মানে যৌগিক গড়কে এক্স বার বলা হয়। এই মাথায় যে দাগটা দেখছো এক্স এর মাথায়, এটাকে আমরা বার বলি। এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, যেখানে যেখানে এফ আই কে বলা হয় পরিসংখ্যা। কি বলা হয়? পরিসংখ্যা। আর এক্স আই কে বলা হয় তোমার কি বলা হয়? এফ আই হচ্ছে পরিসংখ্যা, আর এক্স আইটা হচ্ছে তোমার শ্রেণী মধ্যমা, ঠিক আছে, শ্রেণী মধ্যমা বলতে পারো, ঠিক আছে। বেশ,
তাহলে প্রত্যক্ষ গড় পদ্ধতির সূত্র আমরা পেলাম কি, এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এক্স আই। ঠিক আছে, এবারে কল্পিত গড় পদ্ধতিতে এখানে এক্স বার সমান অর্থাৎ গড় সমান এ প্লাস ডি বার, এ প্লাস ছোট হাতের ডি বার। এখানে এই ডি যেটা ডি বার কে বলা হয় গড়, বিচ্যুতির গড়। মানে তোমার পরে আসছে অঙ্ক যখন করাবো তখন তো ডিটেলস আলোচনা হবেই, আপাতত জেনে নাও বিচ্যুতির গড়। আর ডিআই বলে একটা টার্ম পাবো আমরা, ডিআই মানে হচ্ছে বিচ্যুতি, এর থেকে মানের বিচ্যুতি। অঙ্ক করব যখন তখন ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, ডিআই হচ্ছে বিচ্যুতি এর মানের থেকে, আর ডি বার হচ্ছে বিচ্যুতির গড়। সূত্রটা কি, এক্স বার সমান এ প্লাস ডি বার। আর যদি আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে অঙ্ক করি অর্থাৎ গড় নির্ণয় করি, তখন আমাদের সূত্র হবে এক্স বার ইজ ইকাল টু এ প্লাস এইচ ইন্টু ইউ বার, যেখানে এই যে এইচটা মনে রেখো, এইচ সমান শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। আর একটুখানি মাথায় রাখবে এই যে ইউআই, ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ, এইটুকু মাথায় রাখলেই হবে। এইটুকু তোমরা একটুখানি খাতায় আগে লিখে নাও, বাকি দায়িত্ব আমার। ঠিক আছে, আরেকবার বলি, যৌগিক গড় পদ্ধতিতে সূত্রটা হচ্ছে এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা আমি দিচ্ছি না, এটাকে বলা হয় সামেশন বা ক্যাপিটাল সিগমা। এই চিহ্নটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, উচ্চারণ আমরা সামেশন বললেই হবে, সামেশন ক্যাপিটাল সিগমা, মানে যার অর্থ হচ্ছে সমষ্টি, সমষ্টি। আর এক্স এর মাথায় দাগকে কি বললাম, এক্স বার, এক্স বার। ঠিক আছে, তো চলো আমরা তিনটে পদ্ধতি অলরেডি বোর্ডে লিখে রেখেছি, এগুলো আমি আশা করি তোমরা টুকেও নিয়েছো। এবারে এক এক করে আমরা, প্রথমে আজকে 26.1 আমরা যেটা করব, কোষে দেখি, কোষে দেখি 26.1। এখানে অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে। তার মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, তিনটে গড় নির্ণয়ের পদ্ধতি, একটা মাত্র অঙ্কের মাধ্যমে তিনটে পদ্ধতিকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমি আশা করি এই তিনটে অঙ্ক যদি একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, গড় নির্ণয়ের যে কোনো অঙ্ক যাই আসুক না কেন পরীক্ষায় তুমি করে দেবে। ঠিক আছে, তো চলো রেডি হয়ে যাও, আমরা শুরু করব। আমাদের গণিত প্রকাশ বইয়ের 340 পাতা বার করো, সেখানে 7-এর দাগের 2 এর অঙ্ক দেখো, 7-এর দাগের 2, গণিত প্রকাশ বইয়ের 7-এর দাগের 2 অঙ্কটা তোমাদের স্ক্রিনের সামনে দিয়ে দিলাম, দেখে নাও একবার। দেখো সেখানে রয়েছে শ্রেণী সীমানার ঘর দেওয়া আছে আর পরিসংখ্যার ঘর। তোমাদের প্রথমেই বলে নিই যে তোমাদেরও কিন্তু পরীক্ষাতে এই শ্রেণী সীমানা এবং পরিসংখ্যার ঘরই দেয়া থাকবে। বাকি যেমন যেমন গড় নির্ণয় করবে তুমি, যেমন প্রত্যক্ষ পদ্ধতি হলে সেখানে এক্স আই এর ঘর, এফ আই এক্স আই এর ঘর, সেগুলো করতে হবে। যদি আমাদের কল্পিত গড় হয় তাহলে তোমার শ্রেণী সীমানা আর তোমার পরিসংখ্যার পাশাপাশি আরো বেশ কিছু ঘর, যেমন ডিআই এর ঘর করতে হবে, এফআই ডিআই এর ঘর করতে হবে। তেমনি কল্পিত ক্রমবিচ্যুতি পদ্ধতি যদি করতে হয় তাহলে সেখানে ইউআই এর ঘর, তারপরে তোমার এফআই ইউআই এর ঘর, এগুলো করতে হবে। ঠিক আছে, তো এক এক করে 7-এর দাগের যে 2 এর অঙ্ক, এই একটি মাত্র অঙ্কের মাধ্যমে আমি তিনটে পদ্ধতিতেই সমাধান করে তোমাদের দেখাবো। দেখো কোন পদ্ধতিতে এলে অঙ্ক, কিভাবে তার সমাধান আমরা করব। তো চলো প্রথমে আমরা প্রথমে যে অঙ্ক করব সেটা হচ্ছে প্রত্যক্ষ গড় পদ্ধতি। তাই তো আমাদের রয়েছে প্রত্যক্ষ গড় পদ্ধতি। তো চলো এগুলো মুছে দিলাম। কোষে দেখি 26.1, 340 পেজ, 7-এর দাগের 2 এর অঙ্ক। যদি পরীক্ষায় অঙ্কটা আসে তাহলে কিভাবে তার সমাধান করব দেখে নাও। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছক কেটে নেব। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটা ছক কেটে নেব। ছকটা কি কি থাকবে, ছকের প্রথমে থাকবে শ্রেণী সীমানা, যেটা প্রশ্নে দেয়া আছে সেই শ্রেণী সীমানা। ঠিক আছে, তারপরে পরিসংখ্যা, পরিসংখ্যা, তারপর শ্রেণী সীমানা, পরিসংখ্যা, পরিসংখ্যাকে আমরা কি বলেছি, এফআই দ্বারা প্রকাশ করি। তারপরে হবে শ্রেণী মধ্যক,
শ্রেণী মধ্যক, এটাকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি, তারপরে এফআই এক্সআই। ব্যাস, এই তিনটে ঘরের মাধ্যমে আমরা কিন্তু যৌগিক গড় যে পদ্ধতি, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় কিন্তু আমরা করে ফেলবো। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো শ্রেণী সীমানা কি কি দেওয়া আছে বইয়ে, দেখে না একবার। 10 থেকে শুরু, তাই না? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এই তো এটা শ্রেণী সীমানার ঘর। ঠিক তার পাশে পাশে পরিসংখ্যাগুলো আমরা এবারে লিখে দেবো। পরিসংখ্যাগুলো কোশ্চেনে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, পরিসংখ্যাগুলো পরপর দেওয়া আছে। 10, 16, 20, 10, 16, 20, তারপর 30, 13, 11, 30, 13, 11। একটুখানি স্কেল বসিয়ে লাইনগুলো পরীক্ষায় সোজা করে নিতে পারো, রুল দিয়ে ঘর করে। আর প্র্যাকটিসের সময় তোমরা অন্তত ঘরগুলো যেন এলোমেলো না হয়। ঠিক আছে, প্রয়োজন পড়লে এরকম করে অ্যারো চিহ্ন দিয়ে তোমরা করতে পারো, যাতে যেটার পরিসংখ্যা যেটা হবে সেটা যেন সোজাসুজি থাকে, লাইন যেন বাঁকা না হয়, এক কথায়। ঠিক আছে, নেক্সট এবারে আমরা কি করব বললাম, দেখো শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যকটা কি জিনিস? উচ্চসীমা নিম্ন সীমা দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। উচ্চসীমা নিম্ন সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে শ্রেণী মধ্যক পাবো। দেখো শ্রেণী সীমানার নিম্ন সীমা কত? 10, উচ্চসীমা কত? 20। 10 আর 20 যোগ করলে কত হয়? 30। 30-এর অর্ধেক কত হবে? তাহলে এখানে একটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখো একটা দেখালে 10 + 20/2 মানে কত হলো? 30/2 মানে কত হলো? 15। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কিন্তু মুখে মুখে করে নিতে হবে, এটা দেখানোর সুযোগ পাওয়া যাবে না, এত বড় ঘর পাওয়া যাবে না। সুতরাং ডাইরেক্ট লিখবো 10 আর 20-তে 30, তার অর্ধেক 15। এটা কত হবে? 20 আর 30-এ 50, তার অর্ধেক 25। 70, তার অর্ধেক 35। 90, 45, এটা কত হবে? 55। এটা কত হবে? 65। ঠিক আছে, তার শ্রেণী মধ্যক কি করে বের করা যায় এক্সআই এর মান, সেটা নিশ্চয়ই আমরা পারবো। যোগ করে 2 দিয়ে ভাগ, কাকে? নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, প্রত্যেকটার শ্রেণী মধ্যক এক্সআই এর মান পেয়ে গেলাম। লাস্ট কলামটা কি আছে? এফআই এক্সআই। এফআই এক্সআই কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এফআই কে এক্সআই দ্বারা গুণ। দেখো এখানে এফআই কত? 10, এক্সআই কত? 15। 10 কে 15 দিয়ে গুণ করো, কত হবে? 150। লাইন সোজা করার জন্য তুমি স্কেল দিয়ে দাগ টানবে অথবা অ্যারো দেবে। এই যে 16 কে 25 দিয়ে গুণ করো। 16 কে যদি 25 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 16 আর 25 গুণ করে দেখবে, দেখো 300, 400, 400। তারপর 35 কে 20 দিয়ে গুণ করো, 35 গুণ 70 মানে 700, তাই তো? নেক্সট এবারে 30 কে 45 দিয়ে গুণ করো, কত হবে? 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 12 কে 13, 1350। ঠিক আছে, 13 কে 55 দিয়ে গুণ করবে, দেখবে কত হবে? 715। 11 কে 65 দিয়ে গুণ করবে, কত হবে? 715। ব্যাস, গুণ কমপ্লিট, অর্থাৎ এফআই এক্সআই এর ঘর আমাদের কমপ্লিট। এখানে এবারে দুটো রাশির মান বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। এই একটা পরিসংখ্যা আগের লম্বা করে দাগ দিয়ে দাও, পরিসংখ্যার ঘরে সামেশন অফ এফআই, আর এখানে বার করতে হবে সামেশন অফ এই যে এফআই এক্সআই। এফআই এক্সআই কত হবে? সামেশন অফ এফআই যোগ করো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 আর এদিকে 6, 3, 9, 1, 10, 100, 100। পরিসংখ্যার মান 100 হয়ে গেল, অর্থাৎ পরিসংখ্যার ঘরের যে সমষ্টি সেটা হয়ে গেল 100। এবারে দেখো এফআই এক্সআই এর সমষ্টি কত হবে? কত হবে দেখো, যোগ করো, 500, 7, 5, 12, 1200, 1200, 24, 2500, আর এদিকে 1400 মানে 2900, 2900 আর যোগ করলে কত হচ্ছে তাহলে? 4030, 15, 30, 40, 30। ঠিক আছে, তোমরা যোগ করে নেবে। ঠিক আছে, মনে রেখো পরীক্ষার হলে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নাই, সুতরাং তোমাকে এই যোগগুলো কিন্তু পরপর পরপর বসিয়ে একদম ঠিক ছেলেবেলার মতো রো বাই রো যোগ করতে হবে কিন্তু। ঠিক আছে, যাই হোক তুমি যেভাবেই করো, আপাতত বাড়িতে প্র্যাকটিসের সময় ক্যালকুলেটর ইউজ করতে পারো, সেটা হবে 40, 30। তাহলে যৌগিক গড় পদ্ধতি নির্ণয়ের খাতাতে যে সূত্রটা লিখেছো সেখানে একবার দেখে নাও কি আছে। যৌগিক গড় এক্স বার সমান কি আছে দেখো, যৌগিক গড়
এক্স বার সমান সমান কি দেওয়া আছে, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান কত হবে, সামেশন অফ এফ আই এক্স আই এর মান কত বেরোলো 40 30, সামেশন অফ এফ আই এর মান কত বেরোলো 100, শূন্য শূন্য কেটে দিলাম, 403 কে 10 দিয়ে ভাগ করলে 40.3। তাহলে আমাদের যৌগিক গড় পদ্ধতিতে 7-2 পেজ নাম্বার কত বলেছি, পেজ নাম্বার 340, কোষে দেখি 26.1 অঙ্কের উত্তর হয়ে গেল, আমাদের আনসার হয়ে গেল 40.3। এটা হচ্ছে কি বললাম, যৌগিক গড় বা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে। এই অঙ্কটাই যদি আমাদের কল্পিত গড় অথবা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে হয় তাহলে কেমন হবে আমরা ধাপে ধাপে জেনে নেব। তাহলে আমি আশা করি প্রত্যেকের এখানে প্রত্যক্ষ গড় আপাতত ঢুকে গেছে, তাই তো? প্রত্যক্ষ গড়ের যাই অঙ্ক আসুক না কেন একই নিয়ম। কি কি করবে তুমি, প্রত্যক্ষ গড় করতে গেলে শ্রেণী সীমানা দেওয়া থাকবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, এবারে শ্রেণী সীমানা থেকে যোগ করে 2 দিয়ে ভাগ করে শ্রেণী মধ্যক অর্থাৎ এক্স আই এর মান পাবে, আর লাস্ট লাইনে লাস্ট কলামে এফ আই এক্স আই এর মান গুণ করে, এফ আই এর সঙ্গে এক্স আই গুণ করে 10-15 গুণ করে 150, 16-25 গুণ করে 400, 20-35 গুণ করে 700, 30-45 গুণ করে 1350, 13-55 গুণ করে 715, 11-65 গুণ করে 715, এইভাবে কিন্তু গুণগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতি পারবো। নেক্সট, এই অঙ্কেরই কল্পিত গড় পদ্ধতি কিভাবে করব দেখো, কোথায় চেঞ্জ হচ্ছে দেখো। কল্পিত গড় পদ্ধতিতে শ্রেণী সীমানা যেমনটা আছে তেমনটা, পরিসংখ্যা যেমনটা আছে, এর কোনো চেঞ্জ নাই, এটুকু তো পরীক্ষায় দেওয়াই থাকবে, শ্রেণী মধ্যক আমাকে করতে হবে। এবারে আমি চলে যাব, এই লাস্ট রোটা বাদ চলে যাবে, দিয়ে কি হবে দেখো একবার। নেক্সট, এটা মুছে দিলাম, যৌগিক গড় পদ্ধতি হয়েছে, এই কলামটা মুছতে হবে আমাদের, এর সঙ্গে অ্যাড হবে কি, এবারে অ্যাড হবে আমাদের এর সঙ্গে একটা ঘর ডিআই, আর একটা ঘর অ্যাড হবে এফআই ডিআই, এফআই ডিআই বা ডিআই এফআই যাই লেখো না কেন একই জিনিস, ঠিক আছে? দেখো কি হয় তাহলে। এই ডিআই এর বেলায় একটা মজা হচ্ছে না, এই পদ্ধতি আমরা কি বললাম, কোন পদ্ধতিতে করছি এখন আমরা এখানে লিখে দিই, আমরা করছি এবারে কল্পিত গড় পদ্ধতিতে, 7-2 অঙ্কের সমাধান করছি কল্পিত গড় পদ্ধতিতে, তাই তো? তো কল্পিত গড় পদ্ধতিতে যদি করতে হয় তাহলে এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই মানগুলোর মধ্যে শ্রেণীমধ্যকের যে মানগুলো আমরা আগের নিয়মে বের করেছিলাম সেই মানগুলোর মধ্যে একটা মানকে গড় হবে সেটা কাল্পনিক ধরে নেব। এই যে মানটাকে আমরা গড় হবে অর্থাৎ কাছাকাছি মান গড়ের হবে সেই মানটা, কাল্পনিক মানটাই হচ্ছে কল্পিত মান, যেটাকে এ ধরবো। তুমি 35 ধরতে পারো, মাঝামাঝি দেখো 1 2 3 4 5 6টা রাশি আছে এখানে, তাহলে তুমি 35ও ধরতে পারো আবার 45ও ধরতে পারো, হ্যাঁ? কাছাকাছি যে কোনো একটা মানকে অ্যাজিউমড করবো আমরা, কল্পনা করব। তাহলে আমি ধরে নিলাম 35-এর মান এ, ঠিক আছে? এটা কিন্তু কোনো চাপের কিছু নাই। তোমরা ভাবতে পারো যে স্যার কি ব্যাপার 35টাকেই নিলেন কেন, তুমি 45কেও নিতে পারো এ, ঠিক আছে? মোটামুটি ভাবে এই যে 6টা রাশি তাদের মাঝামাঝি হয় 35 না হয় 45, যে কোনো একটাকে এ ধরে নিতে পারো, ঠিক আছে? এবারে দেখো মজাটা দেখো, ডিআই এর মান কেমন করে নির্ণয় করব। ডিআই হচ্ছে, ডিআই এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ডিআই সমান এক্সআই মাইনাস এ, ডিআই সমান এক্সআই মাইনাস এ। তোমাদের সূত্র যখন লিখিয়েছিলাম তখন সেখানে লেখা আছে দেখো, ডিআই সমান এক্সআই মাইনাস এ। তাহলে প্রথম রোতে তাকাও এবার, প্রথম রোয়ে ডিআই কত হবে, এক্সআই এর মান 15, এ এর মান কত 35, তাহলে 15 থেকে যদি 35 বাদ দিই কত হবে, 15 থেকে 35 বাদ দিলে, 15 থেকে 35 বাদ দিলে -20, -20, তাহলে এখানে হয়ে গেল -20, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এক্সআই মাইনাস এ, এক্সআই এর মান কত এখানে 15, এ এর মান কত ধরেছো 35, তাহলে 15 থেকে 35 বাদ দিলে -20। এবারে দ্বিতীয় লাইনে ডিআই এর মান, দ্বিতীয় লাইনে কত হবে 25 - 35 কত হবে -10, 35 - 35 কত হবে 0। এবারে দেখো এক্সআই এর মান 45, এ এর মান কিন্তু 35, অর্থাৎ পজিটিভ হয়ে গেল, এতক্ষণ নেগেটিভ ছিল তারপর 0, এবার পজিটিভ শুরু হবে, কত 45 থেকে 35 বাদ দিলে 10, 55, এবার 55 থেকে 35 বাদ দিলে 20, 65 থেকে 35 বাদ দিলে 30। আশা করি ডি এর মান কিভাবে বের করতে হয় বোঝা গেল। ডি এর মান সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ, ঠিক আছে? এবারে
লাস্ট লাইন দেখো, লাস্ট কলাম এফআই ডিআই। এফআই ডিআই অর্থাৎ কি না, এফআই এর সঙ্গে এই যে এফআই এর সঙ্গে এই এফআই এর সঙ্গে ডিআই এর গুণ হবে 10, এখানে এফআই 10 ডিআই -20, এফআই 16 ডিআই -10, এফআই 20 0, 30 10, 13 20, 11 30, ব্যাস গুণ করো। এফআই ডিআই কত হবে? 10কে -20 দিয়ে গুণ করলে -200, 16কে -10 দিয়ে গুণ করলে -160, 20কে 0 দিয়ে গুণ করলে 0, 30কে 10 দিয়ে গুণ করলে 300, 13কে 20 দিয়ে গুণ করলে 260, 11কে 30 দিয়ে গুণ করলে 330, ব্যাস। এই হচ্ছে আমাদের ছকে করণীয় যা যা সবকিছু আমরা করে দিলাম। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যথারীতি সামেশন অফ এফআই এর মান আর সামেশন অফ এফআই ডিআই এর মান, এফআই ডিআই এর মান। তো এটা তো যোগ আগেই করেছিলাম আমরা। সামেশন অফ এফআই এর মান কত ছিল? 100, 100, অর্থাৎ পরিসংখ্যাগুলো যোগ করে 10 16 20 30 13 11, 10 16 20 30 13 11 যোগ করে হবে 100। আর এখানে এইগুলো যদি যোগ করি তাহলে কত হবে দেখো, মাইনাসের ঘর যদি দেখি আমরা 200 আর -160 মানে 360, -360, এখানে +300 আছে, তাহলে কাটাকাটি হলে -60 থাকছে, এই 60 কেটে গেল, তাহলে 200 প্লাস থাকছে, আর এই 330 মানে 530, ব্যাস। সামেশন অফ এফআই ডি এর মান হয়ে গেল 530, সামেশন অফ এফআই এর মান হয়ে গেল 100। সূত্রটা কি? খাতা খোলো, দেখো কি লেখা আছে। প্রথমে আমাদের বার করতে হবে ডিবার। ডিবার মানে কি? বিচ্যুতির গড়। ডিবারের মান কি করে পাবো? ডিবারের সূত্র হচ্ছে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। কত সেটা? সামেশন অফ এফআই ডিআই এর মান কত? 530, আর সামেশন অফ এফআই এর মান 100, কেটে গেলে কত হবে? 5.3। এবারে ফাইনাল সূত্রটা কি? কল্পিত গড়। কল্পিত গড় সমান এক্স বার যদি হয় তাহলে এক্স বারের মান কি হবে? সূত্রটা কি? এ প্লাস ডি বার। খাতা বের করে দেখে নাও, লেখা আছে এক্স বার সমান এ প্লাস ডি বার। তাই যদি হয় তাহলে কি হবে? এ এর মান কত ধরেছো তুমি? 35, লিখে দাও, প্লাস ডি বারের মান কত ধরেছো, মানে বার করলে কত? 5.3। তাহলে 35কে যদি 5.3 দিয়ে যোগ করি তাহলে কত হবে? 40.3। দেখো তো একবার খাতার পাতাটা একবার উল্টিয়ে দেখো তো। আগের যে অঙ্কটা তোমরা টুকে নিয়েছো যৌগিক গড় পদ্ধতিতে অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা যে এক্স বারের মান বের করেছিলাম, মিলছে? 40.3। ঠিক সেম অঙ্ক, পদ্ধতি আলাদা। পদ্ধতি যদি আমরা কল্পিত গড় পদ্ধতিতে আমরা অঙ্কটি করে দেখলাম, এক্ষেত্রেও এক্স বারের মান 40.3। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতির ছক। ছকটা কি কি? শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক। এটা কিন্তু কমন, আগেও ছিল, যৌগিক গড়ের বেলাতেও ছিল। এক্সট্রা কি করলাম? ডিআই আর এফআই ডিআই। ঠিক আছে, ডিআই কি করে করলাম? এক্স আই মাইনাস এ পেয়েছি, এফআই ডিআই কলমটা পেয়েছি, ব্যাস। সামেশন অফ এফআই ডিআই এর মান 530 বেরোলো, আর সামেশন অফ এফআই এর মান 100 বেরোলো। এখান থেকে আমরা ডি বার পেলাম, এই যে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই সমান কত? 5.3, ব্যাস। ফাইনাল সূত্র হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে এক্স বার সমান এ প্লাস ডি বার সমান এ এর মান 35 আর ডি বারের মান 5.3 বেরোলো। সুতরাং যোগ করলে গড়, এক্ষেত্রে কল্পিত গড় পদ্ধতিতে গড় 40.3। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের গড় নির্ণয়ের কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, অ্যাজিউমড মেথড বলতে পারি আমরা। নেক্সট আরেকটি বাকি থাকলো আমাদের আজকে, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এটা শিখলেই গড় অর্থাৎ 26.1 যে কোনো অঙ্ককে তুমি টুড়ি মেরে উড়িয়ে দেবে। ঠিক আছে, চলো ক্রমবিচ্যুতি পদ্ধতির ব্যবস্থা আমি করে দেই। তো আমরা এই একই অঙ্ক 340 পাতার যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাকে আমরা আবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করব। ঠিক আছে, তো এখানে এগুলো মুছে দিলাম। এখানে আবার দেখো কয়েকটা কলামের হেরফের হবে, সেটা হচ্ছে কল্পিত গড়টা মুছে দিই, যেখানে লিখি ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি, আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু অঙ্ক ভালোই লাগছে। রাশিবিজ্ঞান খারাপ লাগার কথা নয়, শুধু একটুখানি অলস ভাবটা মন থেকে ঝেড়ে ফেলবে। গুণ ভাগ
বিশেষ করে গুণ এবং যোগ এই দুটো করতে গিয়ে কেউ অলসতা দেখাবে না, তাহলে দেখবে রাশিবিজ্ঞানের অঙ্ক অটোমেটিক হয়ে যাবেই যাবে। আমরা এখানে যেটা চেঞ্জ করবো, দেখো প্রথম তিনটে ঘর, একটা দুটো তিনটে, এই তিনটে কিন্তু সেম থাকবে, ঠিক আছে। ডি অব্দিও রাখা যায়, ঠিক আছে। এফআই ডি এটা মুছে দিলাম। এইখানে যেটা করতে হবে আমাদেরকে, আর দুটো ঘর বাড়াবো আমরা, ডিআই ডিআই অব্দি রেখে দিলাম। এখানে করব আমরা ইউআই, ইউআই আর একটা হচ্ছে এফআই ইউআই, ব্যাস। ইউআই এফআই ইউআই, এই দুটো ঘর বাড়বে। ইউআই এর আবার সূত্র আছে, ইউআই এর সূত্র হচ্ছে xi মাইনাস এ বাই এইচ, এ একটা ঘর, আর এফআই ইউআই এ একটা ঘর। তাহলে এটাকে একটু বাড়িয়ে দিলাম। এত দূর অব্দি তো ঠিকই আছে, আশা করি এতদূর প্রত্যেকে তোমরা জানো। শ্রেণী সীমানা, ওই অঙ্কের শ্রেণী সীমানা দেওয়াই আছে, পরিসংখ্যা দেওয়া আছে, প্রশ্নে দুটো দেওয়াই আছে, শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা। শ্রেণী মধ্যক কি করে বের করতে হয় আমরা অলরেডি শিখে গেছি, ডিআই এর মান কি করে বের করতে হয় সেটাও শিখে গেছি। এবারে দেখো ইউআই, ইউআই এর একটু সূত্রটা একটু আলাদা, সেটা হচ্ছে xi মাইনাস এ। xi মাইনাস এ মানে কি আবার ডিআই, অর্থাৎ ইউআই সমান আমরা লিখতে পারি ডিআই বাই এইচ, ডিআই বাই এইচ, যেখানে এইচ মানে হচ্ছে, মনে রেখো এখানে লিখে দিলাম, দেখো এইচ হচ্ছে হাইট, হাইট মানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বলা হয়, এইচ কে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। এটুকু একটু মাথায় রাখবে, ঠিক আছে। কি করে বার করব দেখো, তাহলে ইউআই যদি ডিআই বাই এইচ হয়, তাহলে ডিআই এর মান কত, ডিআই এর মান -20, -20 আর হাইটের মান কত বললাম এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, শ্রেণী দৈর্ঘ্য কত দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে 20 থেকে 10 বাদ দাও, 30 থেকে 20 বাদ দাও, 40 থেকে 30 বাদ দাও, প্রত্যেকটা উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য যেটা বেরোবে সেই শ্রেণী দৈর্ঘ্যের মান হচ্ছে 10। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এইচ এর মান 10, তাহলে তলায় 10 আর উপরে হচ্ছে ডিআই, মানে এই যে মানগুলো বসানো আছে। তাহলে ডিআই এর মান -20, এইচ এর মান 10, তাহলে কত হবে ভাগ করলে -2, তাই তো। এটা কত হবে -10/10 মানে -1, 0/10 মানে 0, 10/10 মানে 1, 20/10 মানে 2, 30/10 মানে 3, ব্যাস। ইউআই এর মান কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম। কি করে পেলাম, ডিআই কে এইচ দিয়ে ভাগ করলাম, ডিআই এর মান আগের সারিতে আছে, -20, -10, 0, 10, 20, 30, এগুলো ডিআই এর মান, তাকে এইচ দিয়ে ভাগ করছি, মানে তলায় 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে -2, -1, 0, 1, 2, 3 পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। ব্যাস, লাস্ট সারিটা লক্ষ্য করো, শেষ কলামটা লক্ষ্য করো, এফআই ইউআই, এফআই কোথায়, এই যে এফআই, ইউআই কোনটা, এটা, গুণ করো, 10 কে -2 দিয়ে গুণ করো, কত হবে -20, 16 কে -1 দিয়ে গুণ করলে -16, 20 কে 0 দিয়ে গুণ করলে 0, 30 কে 1 দিয়ে গুণ করলে 30, 13 কে 2 দিয়ে গুণ করলে 26, 11 কে 3 দিয়ে গুণ করলে 33। ব্যাস, দুটো কলাম দরকার। সামেশন অফ এফআই মানে কত, 100, এটা জানি আমরা। আর একটা কলাম হচ্ছে সামেশন অফ এফআই ইউআই, এই যে লাস্ট কলামটা যোগ করে দাও, লাস্ট কলামটা যোগ করলে কত হবে দেখো, 33, 53, 59, 30 বাদ দিলাম, 39, 30, 6, কত হবে দেখো, 20 আর 10 30, 36, তাহলে -6 থাকছে, 6 বাদ দিল 50, 53, 53। তোমরা যোগ বিয়োগ করে দেখবে, এই দুটো -36 দুটো যোগ করলে, আর এইগুলো দেখো -36 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে -6, 26 থেকে -6 বাদ দিলে 20, +20 আর এই 33 কত হয়, 33 আর 20 হচ্ছে 53। তাহলে সামেশন অফ এফআই ইউ এর মান 53। এবার প্রথমে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ইউবার। ইউবার এর মান কি করে পাবো, ইউবার মানে সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই ইউআই কত, 53, আর সামেশন অফ এফআই মানে কত, 100, ভাগ করলে কত হবে 0.53। এত দূর অব্দি আশা করি ক্লিয়ার। ইউবার এর মান পেয়ে গেলাম। এবার ফাইনালি গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় সমান কত, যে কোনো গড় মানে এক্স বার, আর এক্স বার মানে সূত্রটা একবার প্রথমে যখন আমরা ভাগ করে করে দেখিয়েছিলাম যে গড়ের তিনটে পদ্ধতি, সেখানে ক্রমবিচ্যুতি পদ্ধতির গড়ের সূত্র কি বলেছিলাম, এ সমান এইচ, এ প্লাস এইচ ইন্টু ইউ, এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার। দেখো এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার, মানগুলো বসাও তো। এর মান কত, এ ধরেছি আমি 35,
প্লাস এইচ এর মান হাইট কত, শ্রেণী দৈর্ঘ্য 10 ইন্টু ইউআর, ইউআর এর মান কতবার করলে 0.53, ক্যালকুলেশন করো 35 প্লাস 10 দিয়ে গুণ করলে 5.3 হলো কত 40.3। ব্যাস দেখো এক্ষেত্রেও কিন্তু গড় যেটা আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বার করলাম তার মানও কিন্তু হয়ে গেল 40.3। তাহলে 340 পাতার 26.1-এর যে 7-এর দাগের 2-এর অঙ্কটা নিয়ে আমরা গড় নির্ণয়ের 3 রকমের অঙ্ক আমরা শিখলাম। একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তিনটের ক্ষেত্রে পদ্ধতি আলাদা আলাদা, অঙ্ক সেম, আনসারও কিন্তু সেম, এবং সেটা হলো 40.3। এই হচ্ছে আমাদের গড় নির্ণয়ের 3 রকমের পদ্ধতি। পরের দিনকে 26.1-এর আরো 3টে অঙ্ক এরকম, একটা প্রত্যক্ষ গড়ে, একটা কল্পিত গড়ে, আর একটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে পরীক্ষায় আসার মতো আরো 3খানা অঙ্ক এখান থেকে নিয়ে তোমাদের করিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত, যতক্ষণ না সেকেন্ড ক্লাস রাশিবিজ্ঞানে নিয়ে আসছে আমি, ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্ক যেটা 7-এর দাগের 2-এর অঙ্কটা 3টে পদ্ধতিতে করিয়ে দেওয়া হলো, একটু বাড়িতে প্র্যাকটিস করো, বাকি আমার উপর ছেড়ে দাও। আমি রাশিবিজ্ঞান থেকে তোমাদের 13 নম্বরের মধ্যে 13 নম্বর পাইয়ে দিয়ে কিন্তু তবেই ক্লাসকে শেষ করব, ঠিক আছে? তোমরা সঙ্গ দেবে, সাথে থাকবে, প্র্যাকটিস করবে বাড়িতে। দেখো প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। আর রাশিবিজ্ঞান যেহেতু একটুখানি গুণ, একটুখানি যোগ, এগুলো ক্যালকুলেশনের দরকার আছে, সুতরাং ভয় পেও না, অলসতা দেখিও না, একটুখানি খাটলেই কিন্তু রাশিবিজ্ঞানের 13 নম্বর খুব ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আরো মজাদার অঙ্ক নিয়ে আসছি আমি রাশিবিজ্ঞানের তোমাদের সামনে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।